পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর ইউনূস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। ছাত্রদের দাবির মুখে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দ্রুত সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরুর তাগিদ অ্যাটর্নি জেনারেলের। সকল খারাপ আইন বাতিল বা সংস্কার করা হবে জানালেন আসিফ নজরুল। পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বললেন অর্থ উপদেষ্টা। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা নিচ্ছেন সিএমএইচে। 17 জনের জটিল অপারেশন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে জগন্নাথের সাজিদ। আমার আল্লাহ আমার বাবাকে জান ফিরে দেয়, সবাই যেন আমার বাবার জন্য দোয়া করে। দেশের জন্য আমার বাবা গুলি খাইছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা ভাঙচুর, লুটপাটের অভিযোগে শাহবাগে বিক্ষোভ, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার দাবি। থানাগুলোতে সীমিত পরিসরে সেবা দেওয়ার প্রচেষ্টা, অবকাঠামো না থাকায় পড়তে হচ্ছে নানা সমস্যায়, সার্বিক নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। দর্শকের আস্থা, অকুণ্ঠ ভালোবাসায় আরও একবার সিক্ত হলো যমুনা টেলিভিশন। বিশ্বের সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় আবারও শীর্ষে। আপনাদের চ্যানেলকে আমরা সমর্থন করি সবচেয়ে। আই লাইক ইউ। আই লাইক সমাজে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। দেশের প্রতিটি ঘরে অসংখ্য আবু সাঈদ তৈরি হয়েছে, সে বিশ্বকে চমকে দিয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসব কথা বলেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রংপুর থেকে আরও জানাচ্ছেন তাওহিদ মিথুন, ছবি তুলেছেন নুরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। শনিবার বেলা 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের পর আবু সাঈদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা। তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। আবু সাঈদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফও কান্নায় স্মরণ করেন তাদের সহযোদ্ধাকে। পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাঈদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি। ভয় পাই না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো। ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ডক্টর ইউনূস। নিহত আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ। স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি।
আবু সাইদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে আছে। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তারুণ্যই শক্তি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তি, তার কিছু না, তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা। দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। এরপর ডক্টর ইউনূস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। দেশের সম্ভাবনা অসীম, তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, রংপুর। ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি KM ওবায়দুল হাসান। দুপুরে ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন, দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা জরুরি। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সরে দাঁড়ানোর জন্য প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সময় বেঁধে দেওয়া হয় দুপুর ১টা পর্যন্ত। ১টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে এবং আমরা বলতে চাই, স্পষ্ট করে দিতে চাই, ১টার মধ্যে তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাটন ঘটবে। সময় যত যায় বাড়ে বিক্ষোভের মাত্রা। ছাত্র বিক্ষোভের মধ্যেই দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব, এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চলমান আন্দোলন ঘিরে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুতই উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ায় সাংবিধানিক কোনো জটিলতা ছিল না বলে জানান তিনি। ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আন্দোলনের সুফল ধরে রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এখন বড় কাজ বলে জানান অ্যাটর্নি জেনারেল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে, তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে তিনি বলেন, স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে। আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বিশেষ ক্ষমতা আইন কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিরোধী মত দমনে তৈরি করা হয় এমন নানা আইন, দিনের পর দিন নাজেহাল হয় সাধারণ মানুষ।
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সচিবালয়ে গিয়েই এমন আইন বাতিল কিংবা সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি, আজকে শনিবার অফিস করছি। এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন, আমরা চেষ্টা করব। তিনি বলেন, বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে জনগণের উপর নিপীড়ন চালানো হতো। সংস্কার উদ্যোগ বাস্তবায়ন শেষ হলেই হবে নির্বাচন। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। আইন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইন উপদেষ্টা। জানান, গেল 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে হওয়া মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে মিথ্যা মামলায় আটক থাকা সকলকেই 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সব সংস্কার করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। একক কোনো ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেওয়ার বিধান বাতিল করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবিধানে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ছাত্র গণ অভ্যুত্থানে আসা নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ, বিএনপির মতো ভুল করলে তাদেরও ক্ষমা করা যাবে না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায় শীর্ষক আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এই আলোচনায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা তাদের মতামত তুলে ধরেন। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আবেদন করার দাবি করেন শিক্ষকরা। যে ম্যাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে এবং অতি দ্রুত। নতুন বাংলাদেশ গড়তে ছাত্ররাই কাজ করছেন, তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করার পক্ষে মত আসে। আমরা রাজনীতি নিষিদ্ধ করে আমি আমার যে পাবলিক স্পেস, আমাদের গণতান্ত্রিক স্পেসটাকে আমি আসলে নিশ্চিহ্ন করব না। এগুলো ভাবনার বিষয়। ওই সময় অনেক আবেগের মধ্যে অনেক আলোচনা এসছে। নিশ্চয়ই যারা এগুলো করেছে এগুলা নতুন করে ওনারা নিশ্চয়ই ভাবনা তৈরি করছেন। ছাত্র গণ অভ্যুত্থানে আসা নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ, বিএনপির মতো ভুল করলে তাদেরও ক্ষমা করা যাবে না। এই সংবিধানের মধ্যে ক্ষমতার এমন কিন্তু ভবন করা আছে এবং এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই ধরনের অবস্থা হয়েছিল সে তো সাংবিধানিক মানে আইনের ভিত্তিতেই হয়েছে। পুরো সংবিধানটা ওইভাবেই তৈরি করা এবং এর আগে যারা এসছে তারাও ওইভাবে, এবং ভবিষ্যতেও তাই হবে। সুতরাং এই সংবিধান তো আসলে চলবে না। বর্তমান রাষ্ট্রপতিকে স্বৈরতন্ত্রের দোষর উল্লেখ করে তাকে রেখে সরকার ভালো কিছু করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেন সুজন সম্পাদক। ওনাকে রেখে এই পরিষদ সফল হবে সম্ভব না, মানে আকাশ সূচক কল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির গতি মন্থর হয়েছে, কিন্তু লাইনচ্যুত হয়নি। এক্ষেত্রে সংস্কার দরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। আর শিল্প উপদেষ্টা বলেছেন, শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহই হবে তার প্রধান লক্ষ্য। নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির স্থান নেই বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা হিসেবে নির্ধারিত দায়িত্ব পাওয়ার পরদিন সকালেই সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছুটির দিনেও অর্থনীতির হালচাল জানতে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হবে। বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। এ সময় তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে সরকার। সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাটে ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ছুটির দিন হলেও শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মক্ষেত্রে সমস্যা চিহ্নিত করেই সমাধান করতে হবে বলে জানান তিনি। আমরা শিল্পক্ষেত্রে যেটা বললাম আর কি, যে এই দিকগুলো সামনের দিকে আমাদের হচ্ছে এখানে কিছু আন্তঃ মন্ত্রণালয়গত আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে, এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিনে গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই অগ্রাধিকার মানে শিল্প ক্ষেত্রে, জি ফার্টিলাইজার মন্ত্রণালয়ের কাজে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আবারও শীর্ষে যমুনা টেলিভিশন। দর্শকের আস্থা আর অকুণ্ঠ ভালোবাসার অনন্য স্বীকৃতি বারবার মিলছে। শুরু থেকেই যে আন্তরিকতা আর নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার ব্রত নিয়ে মাঠে নেমেছিল টিম যমুনা, তা অব্যাহত রাখার প্রাপ্তি এই অর্জন। বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় আবারও প্রথম স্থানে যমুনা টেলিভিশন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক সংস্থা সোশ্যাল ব্লেড জানাচ্ছে এই তথ্য। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ। ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণ, বিষাদ, কান্না, দ্রোহ হয়ে রূপ নেয় বিদ্রোহে। কত কত প্রাণ যায়। একজন আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে প্রাণ বিলায় রাজপথে। যমুনার পর্দায় গোটা বিশ্ব দেখে সেই দৃশ্য। এক প্রাণ প্রতীকী রূপে ধরা দেয় শত প্রাণী। শেষে ছাত্র নাগরিকের অনন্য গণ অভ্যুত্থান। যমুনা বরাবরই চেষ্টা করে সঠিক বস্তুনিষ্ঠ পেশাদার সাংবাদিকতার। জনতার অভ্যুত্থানে ঝুঁকি নিয়ে, সাহস নিয়ে নির্ভয়ে কাজ করতে চেয়েছেন কর্মীরা। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। নানা প্রতিবন্ধকতার মুখেও যা বলতে পেরেছে, যা বলতে চেয়েছে, তা প্রচার হয় ফেসবুক, ইউটিউব সহ যমুনা টেলিভিশনের সামাজিক মাধ্যমে। তারই প্রতিফলন আন্দোলনের উত্তাল দিনে কিংবা সমাপ্তির পর সাধারণের ভালোবাসায় রাজপথে। সাধারণ মানুষ সংবাদকর্মীদের সত্যিকারের মাথায় তুলে ধরেন। বারবার ভালোবাসায় আপ্লুত হন কর্মীরা। মাঠে ময়দানে যেমন উচ্ছ্বসিত নাগরিকরা, তারা ছুটেও আসেন যমুনার চত্বরে। আমরা শুধু বলি, পাশে আছি সত্যের, ভালোর। ছাত্ররা উদ্যুক্ত করে তাদের বাবা মাকে। আমরা বলি কি, তোমরাও দেখো, যমুনা টিভি দেখো। আমরা চিনি যমুনা টেলিভিশনকে, এখন আরো ভালো করে চিনতেছি। এবং যমুনা টেলিভিশন আছে, থাকবে এবং থাকুক, আমরা সেটা চাই। সাধারণের কাছ থেকে পাওয়া অকুণ্ঠ সমর্থন আর স্বীকৃতিরই গাণিতিক প্রতিফলন আরও একবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী সাইট সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে। যমুনা টেলিভিশন মানুষের ভাষা বুঝতে পেরেছে, পড়তে পেরেছে। সেই জন্য যমুনা টেলিভিশনকে বাংলাদেশের তথা সারা বিশ্বের মানুষ গ্রহণ করেছে, ভালোবেসেছে। যমুনার জন্য এ অভিজ্ঞতা নতুন নয়। 2014 থেকে সম্প্রচারে আসা যমুনা 2020 সালে বিশ্বের শীর্ষ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় পঞ্চমে নাম লেখায়। এরপর থেকে র্যাঙ্কিংয়ে বিভিন্ন স্থানে থাকলেও চলতি বছরের জানুয়ারিতে তৃতীয় সপ্তাহে উঠে আসে 1 নম্বরে। চেয়ারম্যান সাহেব বলেছিলেন, যমুনা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এই যে মন্ত্র,
চেয়ারম্যান সাহেবের এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের প্রতিটি কর্মী মাঠে কাজ করেছে। বাধা বিপত্তিকে খুব বড় করে না দেখে আমি যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটুকু করছি কিনা, আমি পেশাদারিত্বের পরিচয় দিচ্ছি কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যমুনার পথ চলা প্রতিদিনের রাষ্ট্রের যাবতীয় সব অনুষঙ্গের খবরাখবর নিষ্ঠার সঙ্গে তুলে ধরাই ব্রত। কখনো সংকট, কখনো দুর্ভোগ, কখনো রাজনীতির উত্তাল রসায়ন, দুর্নীতি আর নিপীড়নের খবর, মূল্যস্ফীতি থেকে মানুষের দিন যাপন, সব কিছুই যমুনায়। ক্রিকেট কিংবা ফুটবলের বিশ্বকাপ থেকে অলিম্পিক, বাদ যায় না কিছুই। আর যমুনার আইডেস্ক, সে তো নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে বিশ্ব আর বিশ্ব রাজনীতির নির্ভরশীলতা। যমুনার কর্মীরা চষে বেড়ায় গোটা দেশ। প্রান্ত আর কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ এই চ্যানেলে। এই পর্দায় আছে 24 ঘন্টা আর রাজনীতি, সেই রাজনীতি। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের স্বীকৃতি নিশ্চয়ই বড় অর্জন। তবে যমুনার লক্ষ্য কেবল র্যাঙ্কিং নয়, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই সাংবাদিক, সংবাদকর্মী কিংবা গণমাধ্যমের। যমুনা টেলিভিশন চায় শুধু দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমের মূল চরিত্রে থাকতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে তাদের ব্যস্ততা। রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। নিজ উদ্যোগেই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে তাদের। শিক্ষার্থীরা বলছেন, পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই। অনেক বাস চালকও মানছেন না নির্দেশনা। মোটরসাইকেলের চালকরা বের হন হেলমেট ছাড়াই, তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এমনটা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। সবার সাথে মিলেমিশে একসাথে আমরা কাজ করতেছি, তো ভালো লাগছে। আমাদের তো কোনো এক্সপেরিয়েন্স নাই, তো সেই আনারি হাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও ভালো লাগছে, মানে এনজয় করতেছি। গর্বিত যে দেশের জন্য কিছু করতে পারছি। কোনো কাজই ছোট না, ওরাও যে দেশের কথা ভাবে, ওরাও যে ভালোভাবে বাঁচতে চায়, থাকতে চায়, হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। ছাত্ররা খুব ভালো, দেশ এভাবে চললে আরো উন্নত হইব। কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে সারা দেশের 639টি থানার মধ্যে 538টিতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। বাকি থানাগুলো চালু করতে চলছে ক্ষতিগ্রস্ত পুলিশ ব্যারাক ও স্থাপনা সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার নিরাপত্তায় রয়েছে আনসার সদস্যরা। তবে সবকিছুর আগে আস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন পুলিশ সদস্যরা। অন্যথায় সেবা বঞ্চিত সাধারণ মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে। রাজধানীর খিলক্ষেত থানা দেখে বোঝার উপায় নেই যে এটা থানা ছিল। পুরো ভবনেই অবশিষ্ট কিছু নেই, ছাই ভস্মের স্তূপ ছাড়া। তিনতলা ভবনের নিচতলা থেকে উপরতলা সব জায়গায় অঙ্গার হওয়ায় এখানে থানার কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এভরিথিং পুরা থানায় আপনার পুরা থানায় জ্বলে গেছে, কি দেখাবো, কিছুই তো নাই। থানা তো সম্পূর্ণ সম্পূর্ণ যা কিছু ছিল সব জ্বালায় পালাইছে। এমন অবস্থায় বন্ধ থানার পুরো কার্যক্রম। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন ভুক্তভোগীরা। না আসার কারণে হচ্ছে কি কিছু দুর্চোরের মানে কিছু টোকাই মোকাই বিভিন্ন, কিন্তু সারা রাত্র ধরে ডাকাইতের মানে প্যারা খাচ্ছি আমরা। তো আমরা চাচ্ছি তারা তাড়াতাড়ি কাম ব্যাক করুক। অনেক মানুষ ওই সময় দেখলাম যে সেবা নেওয়ার জন্য আসতে। একজনের তো একটা মারা গেছে, কিভাবে লাশ দাফন করবে, কোথায় যাবে সেরকম রোগীও যেমন পেয়েছি। আবার আরেকটা চুরি ডাকাতির বিষয়, সেটাও পেয়েছিলাম। আবার আরেকজনের হচ্ছে জমি জমা। এরকম আমি সকালবেলা এসে দেখছি 4-5 জন মানুষ এখানে আইনি সেবা নেওয়ার জন্য আসছে, তারা এখানে পায়নি। 5 আগস্ট পুড়িয়ে দেওয়া থানাগুলোর অবস্থা কম বেশি একই রকম। এই যেমন উত্তরা পূর্ব থানার চিত্র। জনগণের সার্বিক সহযোগিতা করার জন্য পুলিশই যথেষ্ট। আমরা পুলিশদেরকে সহযোগিতা করার জন্য সাময়িকভাবে এখানে আসছি। রাজধানী সহ সারা দেশের 639টি থানার মধ্যে 538টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। এসব থানার পুলিশ ব্যারাক সহ ক্ষতিগ্রস্ত স্থাপনার সংস্কার কাজ চলছে। পুলিশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজকে থেকে আমরা আসলে খুব স্বল্প পরিসরে কাজগুলি শুরু করছি। খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব। জানেন যে থানাগুলি কখনো আসলে বন্ধ হয় না,
সেরকম একটি জায়গায় মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত এইসব থানার নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সেনাবাহিনী। সেবা চালু করতে নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থাও। কার্যক্রমটা চালু রাখার জন্যই আমরা আসছি এবং অনেক পুলিশ অফিসাররা এই পর্যন্ত আসছেন এবং তাদের সাথে আমরা রেকি করে আসছি। আমরা নতুন জায়গা দেখছি। কালকে থেকে এই সেবাটা আমরা ইনশাল্লাহ চালু করব। থানাগুলো দ্রুত চালু না হলে জনভোগান্তির পাশাপাশি অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বানি আমিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে একাধিক গুলিবিদ্ধ অনেকেই চিকিৎসা নিচ্ছেন সিএমএইচে। 17 জনের বেলায় করতে হয়েছে জটিল অপারেশন। সিএমএইচ কমান্ড্যান্ট জানান, সবচেয়ে খারাপ অবস্থা ইকরামুল হক সাজিদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। সাজিদের খোঁজ খবর নিয়েছেন সহকর্মী আখলাকুস সাফা। আমার বাবাকে জান ফিরে দেয়, সবাই জান আমার বাবার জন্য দোয়া করে। দেশের জন্য আমার বাবা গুলি খাইছে। 7 দিন ধরে সিএমএইচের লাইফ সাপোর্টে ইকরামুল হক সাজিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএর ছাত্র সে। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে আন্দোলনে ছিল। মিরপুর 2 নম্বর দিক থেকে পুলিশের একটি গুলি এসে ঢুকে যায় সাজিদের মাথায়। বুলেটটি আটকা পড়ে চোখের ভেতর দিকে। বাবা মায়ের একটি মাত্র ছেলে সাজিদ। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের ফোনের উত্তরে সে বলেছিল, চিন্তা করো না মা, আমার কিছু হবে না। 7 দিন ধরে হাসপাতালের দেয়ালে দেয়ালেও যেন সাজিদের মায়ের কান্নার সাক্ষী। আমার বাবা সুস্থ, বাবা বাসায় থেকে আসছে। আমার বাবা এখন সিএমএইচে রয়েছে। আমার বাবা আর কথা বলতে পারে না। আমার বাবা, আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাবা যেন আমার বুকে ফিরে দেয়। আল্লাহ যেন আমার বাবাকে বুকে ফিরে দেয়। আমার এখনো লাইফ সাপোর্টে আছে। ওটি থেকে বের করার পর থেকেই আইসিইউতে লাইফ সাপোর্টে আসলে তখনও যেরকম ছিল এখনো সেরকম, অবস্থার উন্নতি হচ্ছে না। পুরোটা সময়ে সাজিদ আর তার পরিবারের সাথে ওর বন্ধুরা। আন্দোলনেও তারা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। সবশেষ বন্ধুদের সে বলেছিল, এখন আন্দোলনের সময়, ঘরে থাকা যাবে না। ও ওই পাশে ছিল, আমি এই পাশে, মাঝখানে হচ্ছে ও ছিল। এর মধ্যেই হঠাৎ করে দেখলাম যে একজন ছেলে পড়ে গেল। মানে আমরা জাস্ট চোখের পলকের দেরি, জাস্ট 2 সেকেন্ডের একটা ব্যবধানে ও পড়ে গেল। আমি রিক্সায় তুলে সবাইকে বললাম যে আমার বন্ধু আমাকে দিয়ে দাও। তাকে আমি যখন নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়া অবস্থায় পুরো শরীর রক্তমাখা। তখন আমি যখন নিয়ে যাচ্ছি তার এত পরিমাণে ব্লিডিং হয়েছে যে তার গলা পর্যন্ত একদম রক্ত জমে গেছে। ব্রেইনটা আসলে ড্যামেজ হয়ে গেছে, ফাংশন ঠিকমতো কাজ করতে পারছে না। বাট সবাই চেষ্টা করছে, ডক্টররা চেষ্টা করছে, যদি বিন্দু পরিমাণ আশা থাকে ওইটার নিয়ে তাদের কার্যক্রম চালায় যাওয়ার। সিএমএইচের কমান্ড্যান্ট জানান, আসলেই অবস্থা ভালো নেই সাজিদের। বলা যায় বেঁচে আছে নিজের আত্মশক্তির বিশ্বাসে। বেঁচে থাকার মরণপণ চেষ্টা করছে সাজিদের দেহ। তার পিছন দিক থেকে গুলি লেগে সামনে দিয়ে চোখ দিয়ে বের হয়ে গেছে। তো ব্রেন ম্যাটারটা ডিস্ট্রয় হয়েছে, সেক্ষেত্রে রিকভারি করার সুযোগ খুব কম। তার অবস্থা বেশ খারাপ, খুবই খারাপ, এবং আমরা তার ব্যাপারে খুব বেশি আশাবাদী না। সিএমএইচ কমান্ড্যান্ট আরও জানান, এ পর্যন্ত 74 জন আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের 34 জন বেসামরিক, বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। 17 জনের জটিল অপারেশন হয়েছে বলেও জানায় সিএমএইচ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে হিন্দু শিক্ষার্থী ও সম্প্রদায়। বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে আন্দোলনকারীরা 8 দফা দাবি তুলে ধরেন। অভিযোগ করেন, দেশে ক্ষমতার পালাবদল হলেই হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়, ভাঙচুর করা হয় তাদের বাড়িঘর। আন্দোলনকারীরা দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানায়। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির পুনর্নির্মাণের দাবি জানান তারা। বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন দিয়ে দলীয় লেজুর ভিত্তিক ব্যক্তিদের বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে। আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, কোনো বৈষম্য চাই না, মন্দিরে পাহারা চাই না, মন্দিরে আগুন দেওয়া চলবে না। একটাই কথা, আমাদেরকে নিরাপত্তা দিন, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই। যে স্টুডেন্টরা আন্দোলন করছে, আমরা চাই তাদের মাধ্যমে এগুলো সুরক্ষিত থাকুক। আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। যে হিন্দুদের উপর যত অত্যাচার হয়েছে সবগুলার সুষ্ঠু তদন্ত হোক। যখনই দেশে কোনো অরাজকতা হয় না কেন, সংখ্যালঘুদের সবার আগে বেছে বেছে নির্যাতন করা হয়। এইবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই পদত্যাগের কথা জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও 7 হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তারা জানান, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কোনো চাপ না থাকলেও শিক্ষার স্বাভাবিক পরিবেশের স্বার্থে সরে দাঁড়িয়েছেন। 1 মাসের বেশি সময় ধরে চলে শিক্ষার্থীদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাপিয়ে তার রেশ ছড়িয়ে পড়ে রাজপথে ও সরকারে। শিক্ষার্থীরা যখন বৈষম্য দূরীকরণের দাবিতে রাজপথে, শিক্ষকরাও তখন পেনশন স্কিম বাতিলের দাবিতে। কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে মত দিলেও বেশিরভাগই ছিলেন নীরব। আন্দোলন, সহিংসতা, প্রাণহানির পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দাবি ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন। শনিবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক মাকসুদ কামাল। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পট পরিবর্তনের পরপরই সরে গেছেন শামসুন নাহার, রোকেয়া, জহুরুল হক, বিজয় 71 ও জিয়া হলের প্রভোস্ট সহ 7 জন। আগেই পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রক্টর ও সহকারী প্রক্টর সবাই। পরিবর্তিত সিচুয়েশনে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা মূলত পদত্যাগ করেছি। সবাই মিলে করেছি, মনে করেছি যে নতুন সিচুয়েশন, নতুন ভাবে ছাত্রদের জন্য আমরা এই আন্দোলনের সময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছি। শিক্ষকদের কল্যাণে কাজ করতেই চেয়েছিলাম, তো সেটা পরিপূর্ণভাবে করতে পারিনি বলে আমি করছি, জায়গা থেকে সরে গেছি। এই জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে সরে দাঁড়ানোর দাবি উঠলে বৈঠক করে সবাই এই সিদ্ধান্ত নেন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রধান বিচারপতি হিসেবে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে, সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা আওয়ামী করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তো একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে, এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি, এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সদস্যরা। তারা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর্কেটিং, ক্রিস ভন হলেন, জেমস বি ভ্যাকগভার্ন ও অলগ্রেন। চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। কংগ্রেস সদস্যরা বলেন, আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বিজেপি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে নির্দেশ দেন উল্লেখ করেন 6 কংগ্রেস সদস্য। এসব কারণে আওয়ামী লীগের 2 নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।